অবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো মব। আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, প্রশাসন, আমলাতন্ত্র, বিচার ব্যবস্থা, দৈনন্দিন জীবন, প্রেম, ভালোবাসা থেকে শুরু করে আরও অনেক কিছু তছনছ হয়ে যাচ্ছে মবের আতঙ্কে। মব এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এটি ইবলিশ শয়তানের চাইতেও ভয়ঙ্কর। এটি রাক্ষস, এটি খোক্কস, কিংবা ধরুন লাঠি, বোমা, বন্দুক অথবা পরমাণু যে অস্ত্র, কিংবা ধরুন স্নাইপার রাইফেল, এগুলোর চাইতেও এখন আমাদেরই সমাজে মব ভয়ঙ্কর হয়ে পড়েছে। মব করে ধর্ষণ করা হচ্ছে, মব করে বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে, মব তৈরি করে কৃষকের গরু ছাগল লুণ্ঠন করা হচ্ছে। এই মব একটি মানুষকে পশুর পর্যায়ে নামানো হচ্ছে। এই মব কে শুরু করলো, কিভাবে করলো, এগুলো পুরনো ইতিহাস আপনারা সবাই জানেন। এ কাসুন্দি ঘেঁটে কোনো দরকার নেই। এখন যেটি দরকার, যে কোনো মূল্যে এই মব বন্ধ করতে হবে। যখন বিএনপি সরকার এলো, প্রথম কয়েকদিন এই মব বেশ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ ছিল, সরকারের কিছুই করতে হয়নি। কিন্তু সাম্প্রতিক সময় এটি যে কোনো কারণে হোক বেড়ে গেছে। সব খবর আসছে না, কিন্তু যেগুলো আসছে ছিটে ফোটা, এতে করে যেটা হচ্ছে যে ইউনূস জমানাতে মব ছিল টার্গেট ওরিয়েন্টেড। একটা নির্দিষ্ট গোষ্ঠী তার প্রতিপক্ষের বিরুদ্ধে মব করত, এবং সেগুলো প্রায় সব কিছুই প্রকাশ্যে হতো, যার জন্য আমরা জানতে পারতাম। আর এখন এই বিষয়গুলো একেবারে সর্বব্যাপী, সার্বজনীন, পথে প্রান্তরে, মাঠে ঘাটে, ফুটপাতে, সর্বত্র মব ছড়িয়ে পড়েছে। অর্থনৈতিক মব, রাজনৈতিক মব, প্রশাসনিক মব, এবং প্রশাসনের কেন্দ্রে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো আপনি রাষ্ট্রীয় মব বলতে পারেন। যেমন দেখা গেল বিএনপি ক্ষমতায় আসার পরপর বেশ কয়েকটি রাষ্ট্রীয় ব্যাংকে জিএম পর্যায়ের, ডিজিএম পর্যায়ের বা যারা সিবিএ করে, তারা মব করে এই যে ইউনূস জামানাতে যারা ভালো পোস্ট এবং পোর্টফোলিওতে ছিলেন, সেটা চেয়ারম্যান হিসেবে, তারপর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, এই পদগুলোকে মব করে মানে খালি করে ফেলা হয়েছে এবং সেখানে নিজেদের লোক বসানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকে যে মব হয়েছে, নজিরবিহীন মব, এখনো পর্যন্ত সেই মবের যে ধাক্কা ব্যাংকিং সেক্টর সামলে উঠতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, এটি অত্যন্ত সম্মানের একটি পদ, মর্যাদা একটি পদ, যেখানে প্রাইভেট ব্যাংকের এমডি যারা আছেন তারা মনে করেন যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি আমাদের চেয়ে যোগ্যতম, লেখাপড়া জানা মানুষ, শিক্ষিত, সম্ভ্রান্ত এবং ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু যে মানুষটিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে, তার সামাজিক অবস্থান আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলোতে যারা ব্যবস্থাপনা পরিচালক আছেন বা চেয়ারম্যান হিসেবে যে সকল ব্যবসায়ী রয়েছেন, তাদের সমপর্যায়ের নয়, অনেকটা লেস। ফলে কখনো আপনি বাংলাদেশ ব্যাংকের মতো একটা রেগুলেটরি বোর্ডকে নিয়ন্ত্রণ করা, যে যেখানে পার্সোনালিটি দরকার, সেটা এই ভদ্রলোকের হবে হয়তো আরও অনেক 10-12 বছর পরে। ফলে ব্যাংকিং সেক্টরটা কিন্তু দাঁড়াচ্ছে না। বাংলাদেশ ব্যাংক থেকে যা কিছু আসছে কেউ শুনছে না। আর বাংলাদেশ ব্যাংকের যারা ডেপুটি গভর্নর, এক্সিকিউটিভ ডিরেক্টর বা জেনারেল ম্যানেজার আছেন, তারা এই মবের মাধ্যমে সৃষ্ট এই গভর্নরের যে পদটির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আনুগত্য অন্তরের অন্তঃস্থল থেকে দেখাতে পারছেন না।
জাস্ট এটা একটা উদাহরণ দিলাম। সিমিলারলি মানবাধিকার কমিশন, গুম কমিশন এবং দুর্নীতি দমন কমিশন তছনছ হয়ে গেছে। দুর্নীতি দমন কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তার ব্যক্তিগত সততা, কর্মদক্ষতা প্রশ্নাতীত, তার যোগ্যতা প্রশ্নাতীত। এই মানুষটি বিএনপি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে মবের ভয়ে ছেড়ে দেওয়া কেঁদেবাছি তাড়াতাড়ি পদত্যাগ করে চলে গেছেন এবং এখনো পর্যন্ত দুর্নীতি দমন কমিশন গঠিত হয়নি। সেম ঘটনা ঘটেছে মানবাধিকার কমিশনে। এরপর প্রেস অ্যান্ড মিডিয়ার যেই অফিসগুলো ছিল বা আছে, যেমন বাসস, বাংলাদেশ সংবাদ সংস্থা, ঢাকা ন্যাশনাল প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, ডিএফপি, পিআইডি, এরপর প্রেস কাউন্সিল, এই প্রতিষ্ঠানগুলো মোটামুটি এখানে যারা আসেন, যারা নেতৃত্ব দান করেন, মোটামুটি সবারই একটা স্বাভাবিক গ্রহণযোগ্যতা থাকে। অনেকে বিতর্কিত, কিন্তু তাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন করার মতো লোক থাকে না। যেমন ধরুন গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ, এখন তারা যে দলই করুন, বা ইকবাল সোবহান চৌধুরী, নাইমুল ইসলাম খান, তাদের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা এবং ট্রেডে সংশ্লিষ্ট পেশায় তাদের যে প্রভাব, ইনফ্লুয়েন্স যেটিকে বলা হয়, এটি প্রশ্নাতীত। কিন্তু এখন কি হচ্ছে? এখন যারা এই সমস্ত জায়গাতে নেতৃত্ব দিচ্ছেন বা যারা এখানে আসার চেষ্টা করছেন, এটি পুরো দেশ জাতির জন্য হতাশা ব্যঞ্জক। এই জায়গাগুলো মূলত যে খালি হয়েছে সেটা মবের কারণে। বাংলাদেশ সুপ্রিম কোর্টে, মানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, মানে যেটা অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন, এটাকে মিলে আমরা সাধারণত সর্বোচ্চ অ্যাপেক্স কোর্ট বলি সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টে যেভাবে মব হয়েছে, তারপর থেকে যে বিচারকদের মনোবল ভেঙে গেছে, এখন পর্যন্ত সেই মনোবল মানে ফিরে আসা তো দূরের কথা, দিন দিন অবদমিত হচ্ছে। প্রায় প্রতিটি বেঞ্চে মামলার জট। বিচারক মানে একেবারে যেগুলো সাধারণ, যেগুলো আগে একটা বেঞ্চে যদি 100, 150, 200 মামলা শুনানি হতো, এখন 10টা 12টা এরকম শুনানি হয়। প্রধান বিচারপতির দপ্তর থেকে যদি কোনো ফাইল আসে, সেটা শুনানি হয়, আর বাকিগুলো সিরিয়াল পড়ে, ইচ্ছা হয় তিনি শুনেন, ইচ্ছা হয় তিনি শুনেন না। এইভাবে অনেক একেবারে সাধারণ মামলা গত 2 বছর ধরে একটা ডেট পড়বে হাইকোর্টে। অনেক বড় বড় প্রতিষ্ঠান, অনেক বড় বড় ব্যক্তি, তারা একটা মানে তারিখ ফেলাতে পারছেন না। বারবার মেনশন করা হচ্ছে, বিচারকের সঙ্গে গিয়ে উকিল দেখা করছেন, তিনি কথা বলছেন, মিষ্টি কথা বলছেন যে ঠিক আছে আমি কালকে শুনানি করে দেব, কিন্তু যখনই মেনশন করা হচ্ছে চোখ উল্টে ফেলছেন। এইভাবে উচ্চতর আদালতে কোনো কাজ হচ্ছে না। এর মূল কারণ হলো ওই যে মবের ভয় এবং ট্যাগ দেওয়ার ভয়, যে যদি কেউ দুর্নীতিবাজ বলে, যদি কেউ আওয়ামী লীগের দোসর বলে, যদি কেউ বিএনপির দোসর বলে, মানে তারা পুরো হাত পা ছেড়ে দিয়েছে। এর সঙ্গে আবার এই যে সুপ্রিম কোর্টের যে আলাদা সচিবালয়, এটি যেভাবে রহিত করা হলো, এতে করে প্রধান বিচারপতির যদি ন্যূনতম মর্যাদাবোধ থাকে, তাহলে তিনি চুপ হয়ে যাবেন, অথবা তিনি সুমোটো রুল দেবেন, অথবা তিনি সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবেন। হোয়াট এভার মেবি, যাই করুন না কেন, বিচার বিভাগের এবং সরকারের ক্ষতি হবে। তো এই যে মব নিয়ে যা কিছু হচ্ছে, সেই মবের মধ্যে আবার আওয়ামী লীগের ফিরে আসার আতঙ্ক শুরু হয়েছে। এবং যেহেতু যে মব কালচার গত 2 বছর যাবৎ চলছে এবং এটা ক্রমবর্ধমানভাবে বেড়ে যাচ্ছে, কাজে আওয়ামী লীগ যদি ফিরে আসে, কোনো সুযোগ পায়, এটা যদি 1%-এরও সম্ভাবনা থাকে, তাহলে 5 কোটি আওয়ামী লীগের লোক যদি মব করে, এবং তারা মব করবেই,